সময়টা চৈত্র মাসের মাঝামাঝি। গরমটা যেন একটু জাঁকিয়ে পড়েছে। এক সাধু সঙ্গ করে ফিরছি। হাঁটতে হাঁটতে একটা গ্রামের সীমানায় পৌঁছে বেশ ক্লান্ত লাগছিল, জল পিপাসাও পেয়েছিল বেশ। কাছাকাছি কোনো বাড়ি ঘর নেই, কাজেই জল খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছিল। জলের খোঁজ করছি এমন সময় কাদের কথোপকথনের ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম। আশেপাশে এদিক ওদিক দেখার পর দেখতে পেলাম দুজন মধ্যবয়স্ক যুবক কথা বলতে বলতে আমার দিকেই এগিয়ে আসছে, সাথে একটি ব্যাগ। তারা আমার কাছাকাছি আসতেই আমাকে দেখে কেমন যেন একটু থতমত খেয়ে গেল। আমি আমার পরিচয় দিতেই যাব তার আগেই তারা পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হল। আমি তাদের পিছন থেকে ডেকে বললাম, আপনারা কি আমায় একটু জলের সন্ধান দিতে পারবেন? বেশ পিপাসা পেয়েছে। তাদের মধ্যে একজন দেখলাম একটু থেমে গেল, তারপর ব্যাগের ভেতর থেকে একটা জলের বোতল বের করে আমার দিকে এগিয়ে দিল। আমি আর কোনো কথা না বলে ঢক ঢক করে গোলযোগে তা পান করলাম এবং কিছুটা জল অবশিষ্ট রেখে বোতলটা আবার তাদের হাতে ফেরত দিতে যাব এমন সময় দেখি যে ছেলেটি বোতল নিতে হাত বাড়ালো তার বাম হাতে কালো সুতো দিয়ে বাঁধা একখানি তাবিজ। এমন তাবিজ আমি আগে কখনো দেখিনি, তবে এটা বেশ বুঝতে পারছিলাম যে আর যাই হোক এই তাবিজ কোনো শুভ তাবিজ হতে পারে না। আমি সেই ছেলেটিকে বললাম, আমার নাম বামাচারী, সবাই আমাকে সাধক বামাচারী নামেই ডাকে। তা আপনার হাতে যে তাবিজটা আছে সেটা কিসের? এরপর ছেলেটা কিছু না বলেই আবার পূর্বের মতোই তড়িঘড়ি করে হেঁটে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় আমি তাকে পিছন থেকেই বললাম, আপনি আমাকে কিছু বলুন, আর নাই বা বলুন একটা কথা বলতে পারি, এই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়। এটা আপনাকে সুরক্ষার জন্য নয়, বরং আপনার বিনাশের। এই কথা শোনামাত্র ঠাকুর মশাই, আমার নাম রমেশ, আর এটা আমার বন্ধু মোহন। নমস্কার ঠাকুর, আমাদের আপনি ক্ষমা করুন ঠাকুর, আমরা আপনাকে চিনতে পারিনি, কিন্তু আপনার কথা শোনার পর মনে হচ্ছে আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। হ্যাঁ আপনি। কিন্তু তোমার বিপদটা কি, সেটা যদি একটু খুলে বলো। ঠাকুরমশাই, আমি আপনাকে সব বলছি। আমাদের গ্রামের নাম শশীপুর, বেশ সুন্দর গ্রাম। গ্রামের মানুষজন বেশ মিশুকে। কারোর কোনো বিপদ হলে সবাই একসাথে যেমন ঝাঁপিয়ে পড়ে, আবার কোনো আচার অনুষ্ঠান হলে সবাই একসাথেই তা পালন করে। এক কথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান। কারো মধ্যে নেই অহংকার, হিংসা, ভেদাভেদ। সকাল হলে যে যার কাজে যায়, আবার সন্ধ্যা হলে যে যার ঘরে ফিরে সংসারে মন দেয়। গ্রামের শিশুরা গরু, ছাগলের সাথে খেলায় একাত্ম হয়ে যায়। এমনই সুন্দর আমাদের গ্রাম শশীপুর। গ্রামে তেমন একটা বড় বাড়ি ঘর নেই বললেই চলে, তবুও সবার মধ্যে যেন খুশির সমাহার লেগেই থাকে। গ্রামের বর্ণনা শুনে আমার মনটা কেমন যেন ভরে এলো। সত্যি এমন গ্রাম দেখা যায় না, অন্তত আমার ভবঘুরে জীবনে কখনো চোখে পড়েনি। আবার একই সাথে ভাবতে লাগলাম, তাহলে এমন সুন্দর গ্রামে বিপদটা কিসের? মোহন যেন আমার মনের কথা বুঝতে পেরে আমাকে বলল, বুঝেছি ঠাকুর, আপনার মনে হচ্ছে এমন সুন্দর গ্রামে বিপদটা কিসের, তাই তো? তাহলে শুনুন। বিপদটা এলো সেই দিন, অর্থাৎ আজ থেকে ৭৮ দিন আগে, মাঘ মাসের এক সন্ধ্যায়। দিগ্বিজয় নামে আমাদের এক প্রতিবেশী চাষের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। বেশ ক্লান্ত থাকায় সে একটু ধীর গতিতেই পথ চলছিল। পথে চলতে চলতে হঠাৎ সে দেখতে পেল সামনেই কিছুটা দূরে একটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে এক তান্ত্রিক কোচের লোক। কালো পোশাক পরিহিত, লম্বা দাড়ি বিশিষ্ট এবং কপালে রক্ত তিলক কাটা। সে আর একটু সামনে এগিয়ে যাওয়া মাত্রই যেই তার চোখ তান্ত্রিকের চোখে পড়েছে, অমনি সে দেখল সাধুর চোখ কোনো মরা মাছের মতো ফ্যাকাশে হয়ে আছে। সেখানে শূন্যতা বিরাজ করছে। এই দৃশ্য দেখা মাত্রই দিগ্বিজয় ভয়ে হন্যে হয়ে ছুটতে গিয়ে কিসে একটা পা বেঁধে ধপ করে পড়ল মাটিতে এবং ওখানেই জ্ঞান হারাল। এদিকে সে বাড়ি ফিরছে না দেখে গ্রামের কয়েকজন সাহসী যুবক মিলে তাকে খুঁজতে মাঠের দিকে গেল। সেখানেই তারা দিগ্বিজয়কে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।
এরপর তাকে সবাই মিলে ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। রাত 9টা নাগাদ তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরা মাত্রই সে ভয়ে যেন কেমন একটা করতে থাকে এবং ফিসফিস করে কী সব বকতে থাকে। কেউ তার কথা কিছু বুঝতে পারে না। এরপরেই ঘটল এক ঘটনা। যে দিগ্বিজয় তার হাতে কখনো কোনো দড়িটুকু পর্যন্ত বাঁধে না, তার হাতে কিনা একটি কালো সুতো দিয়ে বাঁধা তাবিজ। তাবিজ? কিসের তাবিজ? বলছি ঠাকুর মশাই, সব বলছি। যেই দিগ্বিজয় তার হাতে তাবিজটি দেখে সে তখনই তা ছিঁড়ে ফেলতে চায়, কিন্তু সেই তাবিজ যে কোনো সাধারণ তাবিজ ছিল না। হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক রমেশের মতোই একই রকম তাবিজ। সাধারণ নয় কেন? হ্যাঁ ঠাকুর মশাই, ঠিকই বলছি। এরপর একে একে সবাই চেষ্টা করল। কেউ বা দা দিয়ে, কেউ বা বটি, কেউ বা ছুরি, এমনকি আগুন দিয়েও পোড়ানোর চেষ্টা করা হলো, কিন্তু এই তাবিজের কিছুই হয় না। শেষমেশ সবাই একরকম ব্যর্থ হলেই দিগ্বিজয়কে আশ্বাস দিল আগামীকাল তারা কোনো ব্যবস্থা করবে। এই বলে যে যার বাড়ি চলে গেল। সেই দিন রাত্রে দিগ্বিজয় এক প্রকার ভয়ে ভয়েই ঘুমিয়ে পড়ল। রাত তখন 11:30। হঠাৎ যেন দিগ্বিজয়ের কানে সেই মন্ত্র আবারও আসতে লাগল। এই মন্ত্র শুনে তার ঘুম ভেঙে সে বিছানায় বসেই হাঁপাতে লাগল। আর কিছুতেই তার ঘুম আসল না। সে ভাবল এটা হয়তো তার মনেরই ভুল, তাই সে তার স্ত্রীকে আর জ্বালাতে চাইল না। এরপর কিছুক্ষণ বিছানায় শুয়ে সে এদিক ওদিক করতে লাগল। হঠাৎ একটু ঠান্ডা বাতাস এসে তার গায়ে ঝাপটা দিল। বাতাসের ঝাপটা লাগার সাথে সাথেই তার চোখের দৃষ্টিও মরা মাছের মতো হয়ে যায়, এবং এরপর সম্মোহনের মতো পাশে পড়ে থাকা একটি ছুরি সে হাতে তুলে নেয় এবং নিজের গলায় ধারালো ছুরিটি দিয়ে পোঁচ দিতে থাকে। সাথে সাথেই রক্তের স্রোতও বয়ে যায়। রক্তের ফিলকি তার স্ত্রীর চোখে মুখে পড়তেই তার ঘুম ভেঙে যায় এবং সে এই ভয়ঙ্কর দৃশ্যের একমাত্র প্রত্যক্ষদর্শী হয়। এরপর সে এক বিকট চিৎকার করে সেখানেই জ্ঞান হারায়। এরপর সেই বিকট চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায় তাদের বাড়ি, এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা সব ভয়ে কাঠ হয়ে যায়। দিগ্বিজয়ের মুন্ডু কাটা দেহটা সেখানেই পড়ে থাকে। ফিলকি দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল, কিন্তু দিগ্বিজয়ের মুন্ডুটা কোথাও ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তার মুন্ডুটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমি বেশ অবাক হয়েই জিজ্ঞেস করলাম, সে কি? তার মুন্ডুটা যাবে কোথায়? আমাদের মনেও এমন প্রশ্ন জেগেছিল ঠাকুর। শেষে সকাল হলে নিরুপায় হয়েই তার মুন্ডহীন দেহটার সৎকার করা হল। এখানেই শেষ নয় ঠাকুর, তারপর থেকে প্রতিদিনই কারো না কারো মৃত্যু হয়েই চলেছে, সেই একই রকমভাবে। প্রত্যেকের হাতে কালো সুতো বাঁধা তাবিজ, কিন্তু মৃত্যুর ধরনগুলো আলাদা আলাদা। আলাদা আলাদা বলতে কি বলতে চাইছে? আলাদা বলতে সে আর কি বলবো ঠাকুর। রতন, শ্যাম, নীল সহ এমন ৭৮ জন ছেলের। কারো হাত, কারোর পা, কারোর তো চোখ কেটে মৃত্যু, কিন্তু সেই হাত, পা, চোখ কিছুই খুঁজে পাওয়া যায় না। দিগ্বিজয়ের মতোই মৃত্যু, খালি অঙ্গপ্রত্যঙ্গগুলি আলাদা আলাদা। সত্যি কথা বলতে এই ঘটনা শুনে আমি একটু শিউরে উঠেছিলাম, কারণ পূর্বে আমি এমন কোনো ভয়ানক ঘটনার সম্মুখীন হইনি। এরপর মোহন আবার বলতে শুরু করল। এইভাবে ঠাকুরমশাই ৭৮ দিনে ৭৮ জনের ৭৮ রকমের অঙ্গ বিচ্ছেদ হয়ে মৃত্যু হয়েছে। আর ওই ৭৮ জনের হাতেও একই রকম দড়ি বাঁধা তাবিজ ছিল। তাই এই তাবিজ খোলার ব্যাপারে খুব ধরে নানান জায়গায় নানা ওঝা, গুণিন সবার কাছেই গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই ব্যর্থ হয়েছে। তাই গ্রামে ফিরে যাচ্ছিলাম, আর তারপরেই আপনার সাথে দেখা। সবই তো শুনলেন ঠাকুর, তাহলে কি আজ রাতে আমিও আমার বন্ধুকেও এইভাবেই? এরপর সে আর বেশি কিছু বলতে পারল না, এক প্রকার চুপ করেই রইল। সমস্ত ঘটনাটা আমি এক মনে শোনার পর মোহনের কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দিলাম, না, আমি থাকতে তোমার বন্ধুর আমি কিছু হতে দেব না। এটা শুনে তারা দুজন যেন একটু স্বস্তি পেল।
এরপর আমি কি করব বুঝতে না পেরে রমেশের হাতটা চেপে ধরলাম। যেই হাতে তার তাবিজ বাঁধা ছিল, তাবিজটাতে হাত দিয়ে এক মনে দেবী কালীর নাম করতে থাকি। তাবিজটা খুব শীঘ্রই গরম হয়ে আমার হাতে জ্বলন শুরু হতে থাকল। এরপর আমি আমার দিব্যদৃষ্টিতে যা দেখতে পাই তা দেখে রীতিমতো শিউরে উঠি। কি দেখলাম জানো? দেখলাম এক কালো পোশাক পরিহিত, লম্বা দাড়ি বিশিষ্ট, কপালে রক্ত তিলক কাটা এক তান্ত্রিক। তিনি গ্রামেরই কোনো পরিত্যক্ত পচা ডোবার পাশে বসে এক মনে কি সব দুর্ভেদ্য মন্ত্র আওড়াচ্ছে, এবং পাশেই এক মূর্তি। মূর্তিটা ভালো মতো বোঝা যাচ্ছে না, শুধু দেখে মনে হলো যেন একটা মানুষেরই মতো। এরপর মনে মনে ভাবলাম সে যাই হোক, আগে জানতে হবে কে এই সাধু, এই পচা ডোবাটাই বা কোথায়, আর যে মূর্তিটা আমি দেখতে পেলাম সেটাই বা কিসের। আমি রমেশের হাতটা ছেড়ে দিয়ে ওদের দুজনের কাছে জিজ্ঞাসা করলাম, এই গ্রামের আশেপাশে কোনো পরিত্যক্ত পচা ডোবা আছে কিনা? আমার এ প্রশ্নের উত্তরে মোহন বলল, ঠাকুর মশাই আছে তো। এখান থেকে খানিকটা উত্তরে গেলে একটি পরিত্যক্ত পচা ডোবা আছে, যদিও সেখানে জঙ্গলাকীর্ণ থাকায় কেউ সেখানে যায় না। আমাদের গ্রামে অনেক ডোবা থাকলেও ওই একটিমাত্র পচা ডোবা আছে। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো এ গ্রামের নতুন, আপনি কি করে জানলেন? এত কিছু আলোচনা পর্বে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। আমাদের হাতে বেশি সময় নেই। এরপর আমি মোহন আর রমেশকে বললাম, আমাদের এক্ষুনি সেই পচা ডোবার কাছে যেতে হবে, না হলে যে বড় ক্ষতি হয়ে যাবে। এরপর মোহন, রমেশ আর আমি রওনা দিলাম সেই পচা ডোবার উদ্দেশ্যে। যখন আমরা সেই পচা ডোবার কাছে পৌঁছালাম, তখন সন্ধ্যা নেমে এসেছে আমাদের মাথার উপর। চারিদিকে কেমন একটা বিশ্রী শ্যাওলা পচা গন্ধ। আমি সেখানে বিপদ বুঝে নিজের এবং ওদের দুজনের দেহ বন্ধন করে নেবার উপক্রম করলাম। কিন্তু এ কি আশ্চর্য, আমার এবং মোহনের দেহ বন্ধন হলেও রমেশের ওপর আমার দেহ বন্ধন কিন্তু কাজ করল না। পূর্বে এমন কখনো হয়নি। অর্থাৎ আমি বুঝে গেলাম শত্রু আর যাই হোক, নিছক সাধারণ নয়। রমেশের যে দেহ বন্ধন হল না তা তাকে বুঝতে দিলাম না, পাছে যদি ভয় পায়। এরপর ৩-৪ পা সামনে এগোতেই দেখলাম সেই তান্ত্রিককে, আর তার পাশে তাকাতেই দেখলাম সেই অদ্ভুত মূর্তিটা। মূর্তিটার সামনে আগুন জ্বলছে, আর সেই আধো আলোতে মূর্তিটি এক অদ্ভুত রূপ ধারণ করেছে। এরপর আমরা তিনজনেই মূর্তিটিকে ভালো করে দেখলাম। কি অদ্ভুত সেই মূর্তি! মানুষের মতোই উচ্চতা, কিন্তু তার মাথা, হাত, পা, চোখ আরও বাকি অঙ্গগুলো সব আলাদা আলাদাভাবে যেন যুক্ত করা হয়েছে, এবং একটি জীবন্ত মূর্তি তৈরি করা হয়েছে। শুধু সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি। এমন ভয়ঙ্কর মূর্তি দেখে রমেশ ও মোহন সেখানেই জ্ঞান হারিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। এমন অবস্থায় কি করা উচিত তা ভেবে পাচ্ছিলাম না। আমি বুঝলাম এই মূর্তিটা সেই ৭৮ জনের ৭৮টা অঙ্গ দ্বারা তৈরি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ৭৮ দিন হলেও অঙ্গগুলিতে কিন্তু কোনরূপ পচন ধরেনি। ধীরে ধীরে সমস্ত বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে আসলো। আর আমি যদি ঠিক অনুমান করে থাকি, তবে ৭৯ নম্বর বলির মাধ্যমে এতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ এই ৭৯ নম্বর মৃত্যু হবে রমেশের। কিন্তু আসল কথা কি জানো? এতে প্রাণ প্রতিষ্ঠা করা হলে কে জেগে উঠবে জানো? তা হল নরকের চণ্ডাল। হ্যাঁ, নরকের চণ্ডাল। এ হল এমন এক নরকের শক্তি যা অনেক শক্তিশালী। যে কোনো মন্ত্র দ্বারা তাকে দমন বা হারানো যায় না। তাই আমি আর দেরি না করে সেই তান্ত্রিকের সামনে গিয়ে তাকে বললাম, এই নরকের কীট, এবার থাম। অনেক হয়েছে। আমি তোকে এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে দেব না, কিছুতেই না। এরপর ধীরে ধীরে তান্ত্রিক চোখ খুলল। কি ভয়ানক সেই চোখ! দেখতে হুবহু মরা মাছের মতো। এরপর আকাশ বাতাস কাঁপিয়ে উচ্চ হাসি হেসে ব্যঙ্গ স্বরূপ আমাকে বলল, তোর মতো এক সাধারণ তান্ত্রিক
সে কিনা হারাবে আমাকে, আর প্রাণ প্রতিষ্ঠা সে তো আমি করবই। তুই কেন? স্বয়ং ভগবান আসলেও আমাকে থামাতে পারবে না। এই বলে সে কি সব দুর্ভেদ্য মন্ত্র পড়তে পড়তে আমার দিকে কিছু পোড়া ছাই ছুঁড়তেই আমার সমস্ত রকম অঙ্গ প্রত্যঙ্গগুলি অসাড় হয়ে আসতে লাগল। আমার কোনো মন্ত্র পড়ার মতো শক্তিও ছিল না। এই অবস্থায় কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই মনে মনে কাল ভৈরবের নাম স্মরণ করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই সেই শ্যাওলা পচা গন্ধ সরে গিয়ে ধূপ ও চন্দন মিশ্রিত গন্ধ ভেসে আসতে থাকল, এবং আমি শুনলাম কাছেই কোথা থেকে একটি শূকর ভয়ানকভাবে আওয়াজ করছে। আমার বুঝতে বাকি রইল না যে এখানে কার আগমন ঘটেছে, আর সে হল স্বয়ং কাল ভৈরব। এরপর শূকরটি তান্ত্রিকের সামনে এসে প্রচণ্ড গর্জন করতে লাগল। তান্ত্রিক সেই শূকরের দিকেও একই রকম মন্ত্রপুত ছাই ছুড়ে দিল। কিন্তু এ কি আশ্চর্য! শূকরটির যেন কিছুই হল না। এরপর শূকরটির দুই পাশ দিয়ে বেরিয়ে আসা দুটি দন্তের একটিতে তান্ত্রিক ও একটিতে মূর্তিটিকে ঢুকিয়ে নিয়ে ডোবায় লাফ দিল। এরপর এক ভীষণ দীর্ঘকণ্ঠ ধীরে ধীরে যেন জলের তলায় তলিয়ে গেল। আমি বুঝলাম কাল ভৈরব তাদের নরকের দ্বারে পৌঁছে দিয়ে এসেছে। ধীরে ধীরে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আবার ঠিক হয়ে এলো। আমি বুঝলাম বিপদ কেটে গেছে। এরপর আমি রমেশ ও মোহনের চোখে খানিকটা জল ছিটিয়ে দিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু আশ্চর্য কি জানো, রমেশের হাতে কিন্তু সেই কালো সুতো দিয়ে বাঁধা তাবিজটি ছিল না। আমি বুঝলাম বিপদ এখন সম্পূর্ণ কেটে গেছে। এরপর রমেশ আর মোহনকে তাদের গ্রামে ফিরিয়ে দিয়ে আমি সেখান থেকে অন্যত্র রওনা দিলাম। গল্পটি কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে তাও জানাতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।